সোমবার সিরিজ নির্ধারণী ওয়ানডে অলরাউন্ড পারফরমেন্স দেখিয়ে বাংলাদেশ আফগানিস্তানকে চায় হারাতে। শহীদ চান্দু স্টেডিয়াম পেয়েছে ফের আলোর দেখা জিয়া ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনীতে তারকারা। আবারও আলোচনায় চ্যাম্পিয়ন্স ট্রফি, পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া আসর নিয়ে ভারতের আপত্তি। 50 শামুকে পা কাটলেন লিওনেল মেসি। মেজর লিগ সকারের প্লে অফ থেকে ছিটকে গেল ইন্টার মায়ামি। স্বাগত খেলাযোগে, আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। বাঘেরা সেই শক্ত দেয়াল ভেঙেছে, এখন একই রিদমে ছুটে টানা জিততে চায় আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় সিরিজ নির্ধারণী ম্যাচের আগে। কাপ্তান শান্ত বলছেন দলটা ঐক্যবদ্ধ এবং সবাই নিজের রোলটা সম্পর্কে অবগত। প্রবাসীদের সাপোর্টে অলরাউন্ড পারফরমেন্স দেখিয়ে ট্রফিটা নিজেদের করে নিতে মুখিয়ে টিম বাংলাদেশ। সোমবার সারজায় তৃতীয় ওয়ানডে শুরু বিকেল 4টায়। সারজা থেকে সাইফুল রুবের পাঠানো প্রিভিউ রিপোর্ট। দৌড়ের উপর থাকারই কথা মাহমুদুল্লাহ রিয়াদের। শত ট্রল আর সমালোচনা পিছু নিয়েছে। সবশেষ 4 ওডিআইতে তার ইনিংসগুলো 0-1-2-3। রাশিদ খানদের চওড়া হাসি কিসের ইঙ্গিত? শেষ ম্যাচেও কি পঞ্চপাণ্ডবের এই পাণ্ডবকে সিঙ্গেল ডিজিটেই ফেরাবেন, নাকি শারজায় শেষটায় উইলোর ঝলকে এই সব জবাব দেবেন সাইলেন্ট কিলার? একচেটিয়া হারতে থাকায় ব্যাটার শান্ত, কাপ্তান শান্ত সমালোচিত হয়েছিলেন। ট্রফির সঙ্গে ফটো সেশনই শেষ ভরসা, জিততে আর পারবে না এমনটাই ভক্তরা ধরে নিয়েছিল। 22 গজে সামর্থ্যের জানান দিয়ে দুও ধনীগুলোকে হাততালিতে রূপ দিলেন ক্রিকেটাররাই। বাঘেদের চোখে মুখে সিরিজ জেতার তাড়না। অবশ্যই ইম্পর্টেন্ট, বাট আউটকাম নিয়ে চিন্তা না করে যদি প্রসেসটা ফলো করি, বিশ্বাস করি যে প্ল্যানটা করেছে এবং একজন আরেকজন প্লেয়ারকে যদি বিশ্বাস করি তাহলে সিরিজটা জেতা সম্ভব। বাট আমি আউটকামে বিশ্বাস করি না। প্রসেসটা যদি আমরা ঠিক মতো করি, প্লেয়াররা যদি 100% মাঠে দেয় তাতেই আমি খুশি এবং আমি বিশ্বাস করি যদি আমরা প্রসেস ফলো করি এবং 100% দিয়ে আমরা ম্যাক্সিমাম ম্যাচ জিতব। আগের 2 ম্যাচে টস জেতা দল ম্যাচটাও বাগিয়ে নেয়, অর্থাৎ শারজার পিচে চেস করাটা বড্ড কঠিন। মাঝে মধ্যেই ডেলিভারিগুলো স্লো আর লো হয়, বল পুরনো হলে স্পিনাররাও ফায়দা পায়। টস ভাগ্যে ব্যাক টু ব্যাক কি হাসবেন শান্ত? এটা নিয়ে খুব বেশি আমার মনে হয় চিন্তা করা উচিত না, কারণ এটা হাতে নাই। আর আমি যেটা বললাম যে আমাদের যেরকম টিম, আমরা অলদো ভালো খেলছি না টু বি ভেরি অনেস্ট, বাট আমাদের যেরকম ক্যাপাবিলিটি আছে আসলে টসটা খুব বেশি ম্যাটার করবে আমার মনে হয় না। কারণ আমাদের যে বোলিং ডিপার্টমেন্ট আছে, আমরা যদি ওদের কম রানে আটকাইতে পারে, আমাদের চেস করার ওই অ্যাবিলিটিটা আছে। জাস্ট ওই কনফিডেন্সটা দরকার এবং ওই বিশ্বাসটা দরকার যে কোনো সিচুয়েশন থেকে আমরা জিততে পারি। ওডিআই ফরম্যাটে ব্যাটার শান্তর রেকর্ড অসাধারণ। চলতি সিরিজে 2 ম্যাচেই দলের সেরা সংগ্রাহক, 47-এর পর 76। সোমবার কি ধরা দেবে 3 অঙ্কের ম্যাজিক ফিগার? আপনি যদি দেখেন টেস্ট, ওয়ানডে, টি20, আমার ব্যাটিংটা বেশ কয়েকটা ইনিংস আমি বড় করতে পারছি না, মাঝখানেই একটা ভালো শুরুর পরে আউট হয়ে যাচ্ছে। সো স্টিল এই জায়গায় ইমপ্রুভমেন্টের জায়গা আছে এবং আমি যে টাইপের ব্যাটসম্যান, টিমে খুব গুরুত্বপূর্ণ একটা রোল আমার থাকে অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে। সো টার্গেটটা ওটাই থাকবে নেক্সট ম্যাচ কিভাবে আমি এই ইনিংসগুলো, ইটস নট অ্যাবাউট স্কোরিং 50 or 100, বাট টিমটাকে ভালো অবস্থানে নিয়ে যাওয়া যায় কিভাবে, এটাই টার্গেট থাকবে। রবিবার টাইগাররা কোনো প্র্যাকটিস করেনি, তবে টিম হোটেলে ঠিকই আফগানিস্তানকে হারানোর ছক এঁকে ফেলেছে টিম ম্যানেজমেন্ট। কোচিং ইউনিটের সদস্যরা ক্রিকেটারদেরকে নিজেদের রোলটা বাতলে দিয়েছে। সবার চাওয়া শনিবারের পারফরমেন্সটাই যেন শারজা ক্রিকেট গ্রাউন্ডে সোমবারও বাংলাদেশের ক্রিকেটাররা দেখাতে পারে, ট্রফি নিয়ে উদযাপন করতে পারে। একই প্রত্যাশা প্রবাসী সমর্থকদেরও। নিশ্চিত করে বলা যায় সোমবারও গ্যালারিতে লাল সবুজের অনেক দর্শক থাকবে। বাংলাদেশ রব উঠবে। সাইফুল রূপক, 71, শারজা, সংযুক্ত আরব আমিরাত। আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজে গুরুত্বপূর্ণ দায়িত্বে মেহেদী হাসান মিরাজ। সাকিব আল হাসানের অনুপস্থিতিতে তার দিকে জেনুইন অলরাউন্ডারের পারফরমেন্স চাইছে দল। কতটা সফল হয়েছেন মিরাজ? রহমান পেয়ারের রিপোর্ট। সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেটে এক কিংবদন্তি। মেহেদী হাসান মিরাজ তার অভাব পূরণ করতে পারছেন কি? সাকিবের মতো বড় মাপের ক্রিকেটারের অনুপস্থিতি যে কোনো দলেই প্রভাব ফেলবে, কিন্তু মিরাজ একটা নতুন সম্ভাবনার জন্ম দিয়েছে। শুধুমাত্র বোলিং নয়, ব্যাটিংয়েও নিজেকে মেলে ধরছে। মিরাজ তার খেলার ধার দিয়ে সবার সামনে নতুন এক গল্প লিখে চলেছে।
তার বোলিং সাফল্য এবং পরিশ্রমী ব্যাটিং বাংলাদেশের ক্রিকেটে এক নতুন দিগন্তের ইঙ্গিত দিচ্ছে। আফগানিস্তানের বিপক্ষে ডু অর ডাই ম্যাচে মিরাজ ছিলেন 1-এর ভেতর 3। ব্যাটসম্যান মিরাজ, বোলার মিরাজ আর শান্তর চোট নিয়ে মাঠ ছাড়ার পর অধিনায়কের ভূমিকায় মিরাজ 3 ভূমিকা মিলিয়ে পাস মার্ক তুলেছেন তিনি। ব্যাট হাতে 22 রান, বল হাতে 2 উইকেট আর দল পরিচালনায় দক্ষতা। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে সাকিবের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা নিয়েই তৈরি হয়েছে শঙ্কা। কাপ্তান শান্ত মনে করেন সাকিবের ভূমিকা নিতে দিনকে দিন তৈরি হচ্ছে মিরাজ। সাকিবের মতো করে একদিন কি তবে বিশ্ব ক্রিকেটেও বাংলাদেশের আরেকজন অলরাউন্ডার করবেন রাজ? সাকিবের অভাব যে বাংলাদেশের জন্য একটা বড় শূন্যতা তৈরি করেছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু মিরাজের প্রবল উত্থান কি সেই শূন্যতা পূর্ণ করতে পারবে? রহমান পেয়ার, ৭১। সাকিব আল হাসানকে বাদ দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট দল ঘোষণা করেছে বিসিবি। এই সিরিজে শান্তর সহকারী করা হয়েছে মেহেদী হাসান মিরাজকে। সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট ক্রিকেটকে বিদায় বলার কথা ছিল সাকিব আল হাসানের, তবে আপত্তির মুখে সেই সুযোগ হয়নি তার। এবার দেশের বাইরেও টেস্ট খেলা হচ্ছে না সাকিবের। শারীরিক অসুস্থতার কারণে সাউথ আফ্রিকার বিপক্ষে সবশেষ টেস্ট ম্যাচ খেলতে পারেনি লিটন দাস। ক্যারিবীয় সফরে তিনি ফিরছেন এন্টিগায়। আগামী 22 নভেম্বর টেস্ট দিয়ে শুরু হবে সিরিজটি। সিরিজের দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে 30 নভেম্বর জ্যামাইকায়। ওয়ানডে সিরিজের 3 ম্যাচই হবে সেন্ট কিটসে, সেন্ট ভিনসেন্টে হবে 3 ম্যাচের টি20 সিরিজ। সাকিব তামিমরা রাতারাতি তৈরি হয়নি। অক্লান্ত শ্রম আর লেগে থাকার মানসিকতাই তাদের আজ তারকা বানিয়েছে, যার পেছনের অন্যতম কারিগর দেশীয় কোচরাও। এতদিন লোকাল কোচদের কদর বিসিবি না দিলেও নতুন বোর্ড দিচ্ছে গুরুত্ব। জাতীয় দলে ফের কোচ মোহাম্মদ সালাউদ্দিনের অন্তর্ভুক্তিও বলে সেই কথা। নতুন মেয়াদে দায়িত্ব নেওয়া সালাউদ্দিন বাংলাদেশকে আরও একটি প্রজন্ম তৈরি করে দিতে চান। রবিবার প্রথম সংবাদ সম্মেলনে সেই লক্ষ্যের কথাই জানিয়েছেন তিনি। মাহমুদুল হাসান সজীবের রিপোর্ট। দুই দেশীয় কোচের খুনসুটি যেন বাংলাদেশের ক্রিকেটের প্রতিচ্ছবি। কোচ মোহাম্মদ সালাউদ্দিন, সোহেল ইসলাম, সাকিব থেকে মিরাজ, লিটন কিংবা শান্ত, সবার সব সমস্যার শেষ ভরসার নাম এ দুজন। জাতীয় দলে খেলতে গিয়ে হাজারো দুর্বলতা পড়ে ধরা। সমস্যার সমাধানে লোকাল কোচদের কাছে যেতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন ক্রিকেটাররা। সমস্যা কাটিয়ে ছন্দেও ফেরেন তারা। শান্ত নাসুমদের কথাই ধরা যাক। একজন 1 বছর জাতীয় দলের বাইরে, অন্যজন ব্যাটে ছন্দ পাচ্ছিলেন না অনেক দিন ধরে। দুজনেই ফিরেছেন ফর্মে, যার পেছনে বড় অবদান দেশীয় কোচ সোহেল ইসলামের। অবশ্যই এটা একটা ভালো জিনিস যে একটা ছেলে দীর্ঘদিন প্র্যাকটিস করছে এবং ডেডিকেশনটাও প্র্যাকটিসে অনেক ভালো ছিল। তো আলটিমেটলি যখন সে পারফর্ম করে তখন তো সে যেমন স্যাটিসফাইড থাকে, আমরাও আসলে স্যাটিসফাইড হোক। নাসিম আমার কাছে যখন এসেছে কিছু টেকনিক্যাল জিনিস ছিল যে আমার কাছে মনে হচ্ছে যে ও যে অবস্থায় ছিল ওখান থেকে কিছুটা জায়গায় টেকনিক্যাল জিনিস কিছুটা পিছনে চলে গিয়েছিল। তো ওই জিনিসগুলো ইমপ্রুভ করার চেষ্টা করেছি। আপনি প্র্যাকটিসে যদি যে কোচ হিসেবে আপনি তাদেরকে ক্লিয়ার মেসেজ দিতে পারেন যে তুমি আসলে এই এরিয়াতে কাজ করো, এবং তুমি যদি তখন যে সিচুয়েশনে তখন যে ডেভেলপমেন্টটা সে যদি নিজে দেখতে পারে তখনই আসলে কনফিডেন্সটা আস্তে আস্তে ব্যাক করে। তো নাসিমের ক্ষেত্রে সেটাই হয়েছে। জাতীয় দলের ক্রিকেটারদের সমস্যা কিংবা দুর্বলতা ভালোই জানেন লোকাল কোচরা, কারণ বেশিরভাগ সময় বিভিন্ন টুর্নামেন্টে তাদের সান্নিধ্যে থাকেন ক্রিকেটাররা। তাই তো ক্রিকেটারদের পারফরমেন্স আরো বেটার করতে ফের কোচের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে মোহাম্মদ সালাউদ্দিনের কাঁধে। নতুন দায়িত্ব পেয়ে নিজের ভাবনা জানিয়েছেন তিনি। তার ফিলোসফিটা আসলে আমাকে সে কীভাবে টিমটা চালাচ্ছে তাকে হেল্প করা, সেই সাথে প্লেয়ারদের হেল্প করা, যতটুকু পারি হেল্প করা। আমার রোলটা হয়তো একটু ডিফারেন্ট হবে আগের বারের তুলনায়। হয়তো চেষ্টা করব আমাদের ছেলেরা যেন আরেকটু কনফিডেন্ট হয়, এবং সেই সাথে আমাদের যে ফরেন কোচরা আছে তাদের সাথে আমাদের ছেলেদের জন্য যোগাযোগটা আরও ভালো হয়, সেদিকটা আমি লক্ষ্য রাখবো। যখন সাকিব তামিম মুশফিকরা আসছিল তখনও তারা তো টপ প্লেয়ার হয় নাই। তারা আসলে দীর্ঘদিন তাদের পরিশ্রম, তাদের ইচ্ছা, তাদের নিজের মোটিভেশনের কারণে তারা একটা পর্যায়ে আসছে। এই ছেলেদের যে ওই মোটিভেশনটা নাই সেটা কখনোই বলা যাবে না। তাদেরও অনেক ইচ্ছা হয়তো আছে,
তাদের হয়তো সঠিক গাইডলাইন করলে আমার মনে হয় তারাও হয়তো ইনশাল্লাহ একদিন তারাও বড় স্টার হিসেবে আমার মনে আবির্ভূত হবে। নতুন প্রজন্ম তৈরি করতে বদ্ধপরিকর এই টাইগার ওস্তাদ। তবে সেজন্য যেমন ক্রিকেটারদের থাকতে হবে ডেডিকেশন, তেমনি দেশের গণমাধ্যমকেও রাখতে হবে ভূমিকা। এখন আপনাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করবো যে আপনারা কাউকে খুব তাড়াতাড়ি হিরো বানায়েন না, কাউকে তাড়াতাড়ি ভিলেনও বানায়েন না। মাহমুদুল হাসান সজীব, ৭১। দেশের ক্রিকেটে দীর্ঘ 18 বছর পর আলোর মুখ দেখল বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে পর্দা উঠল জিয়া ক্রিকেট টুর্নামেন্ট 2024-এর। দেশব্যাপী এই আয়োজনের উদ্বোধন করতে এদিন বগুড়ায় হাজির হন তামিম ইকবাল, মোহাম্মদ আশরাফুল ও সাবেক ফুটবলার আমিনুল হক। বিস্তারিত পার্থবণিকের রিপোর্টে। ক্রিকেটীয় উত্তেজনা, আগ্রহ নিয়ে হাজারো চোখের অপলক চেয়ে থাকা। 18 বছরের নির্বাসন শেষে ঘরে ফেরার আনন্দ বুঝি একেই বলে, যা বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে আসা হাজারো মানুষ উদযাপন করলেন একসাথে। দেড় যুগের বঞ্চনা আর অবহেলার পর বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ক্রিকেট টুর্নামেন্টের প্রত্যাবর্তন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে শুরু হলো জিয়া ক্রিকেট টুর্নামেন্ট 2024। উদ্বোধনী অনুষ্ঠানে এদিন হাজির হয়েছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল ও মোহাম্মদ আশরাফুল, সাথে ছিলেন জাতীয় ফুটবল দলের সাবেক ক্যাপ্টেন আমিনুল হক। সবাই মিলে বেলুন আর শান্তির প্রতীক কবুতর উড়িয়ে উদ্বোধন করেন টুর্নামেন্টের। প্রথম ম্যাচে রাজশাহী লাল ও রাজশাহী সবুজ দলের হয়ে অংশ নেন জাতীয় দলে খেলা সাব্বির রহমান, শফিউল ইসলাম ও ফরহাদ রেজা। বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক জানান, দেশব্যাপী দ্রুতই আয়োজন করা হবে আরও টুর্নামেন্ট। তবে এটাও মনে করিয়ে দেন, বগুড়াকে তার অতীত মর্যাদায় ফেরাতে মূল দায়িত্ব নিতে হবে বিসিবির। আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে আমরা আমাদের এই ক্রিকেট কিংবা ফুটবল যে কোনো মেয়েদের একটি খেলা দিয়ে আমরা আবার খেলা শুরু করব এবং আমাদের এইভাবে পর্যায়ক্রমে সারা বছরই আমরা আমাদের খেলাধুলার মাধ্যমে বাংলাদেশকে একটি মাদক মুক্ত বাংলাদেশ করতে চাই। ক্রিকেট বোর্ড তার সাথে আলোচনা হয়েছে এবং আলোচনার মাধ্যমে আমরা আশা করব যে দ্রুত সময়ের ভিতরে যে বিপিএল বা আন্তর্জাতিক খেলাগুলো শহীদ চান্দু স্টেডিয়ামে শুরু হবে ইনশাআল্লাহ। বগুড়া প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মস্থান। তার নামকে মুছে ফেলতেই বিগত সরকার বগুড়া থেকে ক্রিকেট সরিয়ে নিয়েছিল বলে জানান বিসিবির সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম। এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মস্থান এবং এই স্টেডিয়ামটি নির্মাণ করেছিল জনাব মরহুম আরাফাত রহমান কোকো এবং দেশনায়ক তারেক রহমান। আমরা এই 17 বছর কোনো খেলা এখানে দেয়নি, ক্রিকেট বোর্ড দেয়নি বা সরকারের কোনো সংস্থাই পরিকল্পিতভাবে তারা এখানে ক্রিকেট বন্ধ করার জন্য যত রকম চেষ্টা আছে সেগুলি করেছিল। বর্তমান প্রজন্মের অনেকে এই মাঠে প্রথমবারের মতো ক্রিকেট দেখছেন। রাজনৈতিক প্রতিহিংসায় ক্রিকেটও যে বলি হতে পারে সেটা তাদের চিন্তার বাইরে। নতুন স্বাধীনতায় এই মাঠ ঘিরে তাদের স্বপ্নটাও এখন অনেক বড়। এই মাঠে আমরা আগে আন্তর্জাতিক খেলা দেখতে পারিনি, এই প্রথম হচ্ছে। এর আগে হয়তোবা হয়েছে অনেক আগে, সে সময় হয়তোবা আমার জন্ম হয়নি। আজকে জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে, এটাতে আমরা সবাই গর্বিত। এখন স্টেডিয়ামের অনেক ভঙ্গুর অবস্থা, অনেক জায়গায় ভেঙে চলে গেছে। আমরা কর্তৃপক্ষের কাছে দাবি করব যে বগুড়াতে আন্তর্জাতিক ম্যাচ দেয় এমন স্টেডিয়ামটি সংস্কার করার জন্য। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জিয়া ক্রিকেট টুর্নামেন্টের সার্বিক আয়োজনে আছে বিএনপি। সারা দেশে বিএনপির 10টি সাংগঠনিক বিভাগ থেকে আসরে অংশ নিচ্ছে 20টি দল। 19 জানুয়ারি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিনে বিসিবির সহযোগিতায় মিরপুরে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল। পার্থ বণিক, ৭১। চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 নিয়ে শুরু হয়েছে গুরুতর গন্ডগোল। পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া আসর নিয়ে আপত্তি জানিয়েছে ভারত। অফিসিয়ালি এমনটা আইসিসিকে জানিয়ে দিয়েছে রোহিত শর্মারা। তাহলে কি হবে শেষ অবধি? কেন ভারতের ভেটো? বিস্তারিত মাদি হাসানের রিপোর্টে। ক্রিকেটের বৈশ্বিক টুর্নামেন্ট পাকিস্তানে ফিরবে। পুরো দুনিয়ার তাতে আপত্তি না থাকলেও একটা না একটা ঝামেলা বের করবে না চিরপ্রতিদ্বন্দ্বী ভারত? তা হয় নাকি?
2025 চ্যাম্পিয়ন্স ট্রফি হবার কথা ছিল বাবর আজমদের দেশে। তাতে আপত্তি জানাবে কোহলির ভারত, এমন একটা উড়ো খবর অনেক দিনের। সংশয়টা হয়েছে সত্যি। ভারত বেসরকারিভাবে আইসিসিকে বলে দিয়েছে পাকিস্তানে 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি অসম্ভব, খেলবই না। যদিও বাকি পৃথিবীর সিকিউরিটি ইস্যু নিয়ে বক্তব্য নেই, অথচ ভারতের অজুহাতের মূলে সেই নিরাপত্তা সংখ্যাই। এমন অবস্থায় চ্যাম্পিয়ন্স ট্রফি কেন্দ্রিক সমস্ত পরিকল্পনা ওলটপালট। ভারত তো বিশ্বের সবচাইতে ধনী ক্রিকেট বোর্ড, খেলাটার বাজার ওদের দেশই তো সবচাইতে বড়। টিম ইন্ডিয়া না খেললে তো সমস্যা ঘোরতর। বিসিবি প্রধান মহসিন নাকভি হতাশ। কোনো দেশ যদি পাকিস্তানে দল পাঠাতে না চায় তাহলে লিখিতভাবে নির্দিষ্ট কারণ আয়োজককে জানাতে হবে। এখন পর্যন্ত হাইব্রিড মডেলে প্রতিযোগিতা আয়োজন নিয়ে আমাদের সঙ্গে কেউ কোনো রকম কথা বলেনি। আমরা এটা নিয়ে কথা বলতে চাই। ভারত যদি পাকিস্তানে না আসে সেক্ষেত্রে 25 চ্যাম্পিয়ন্স ট্রফি চলে যাবে হাইব্রিড মডেলে, অর্থাৎ রোহিত কোহলিদের ম্যাচগুলো হবে নিরপেক্ষ ভেন্যুতে আর বাদবাকি সমস্ত ম্যাচ হবে পাকিস্তানি। 19 ফেব্রুয়ারি থেকে 9 মার্চ চলার কথা চ্যাম্পিয়ন্স ট্রফি। তবে পরিবর্তিত পরিস্থিতিতে সূচিতে পরিবর্তন আসতে পারে, এমনটা আনঅফিশিয়ালি বলছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার বড় কর্তারা। মাহদি হাসান, 71। সময়টা ভালো যাচ্ছে না বিরাট কোহলির, তাই বলে ওকে হালকাভাবে নিলেই সারে সর্বনাশ। নিজের দেশ অস্ট্রেলিয়াকে এই কথা বলেই সতর্ক করেছেন তাদের সাবেক অধিনায়ক রিকি পন্টিং। বিরাটের মতো একজন ক্রিকেট গ্রেট অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘুরে দাঁড়াতেই পারেন, সেটা হতে পারে সামনের বর্ডার গাভাস্কার ট্রফির প্রথম ম্যাচেই। যদিও টেস্ট ক্রিকেটে কোহলির গেল 2 বছরের পারফরমেন্স খুব একটা সন্তোষজনক নয়। খালিদ জামিলের রিপোর্টে বিস্তারিত। ভারতের কপালটাই দেখুন, এক সচিন টেন্ডুলকার ক্যারিয়ার শেষ করার আগেই তাদের ক্রিকেটে হয়ে গেল আরেক লিজেন্ডের আগমন। নামটা বিরাট কোহলি। দিনে দিনে হয়ে উঠলেন টিম ইন্ডিয়ার রান মেশিন। সেটা না বলে বরং সেঞ্চুরি মেশিন বলাই যুক্তিযুক্ত। ক্যারিয়ারের শুরু থেকেই যেভাবে এগোচ্ছিলেন তাতে সচিনের রেকর্ড সেঞ্চুরি ছাড়িয়ে যাওয়া তার জন্য মনে হচ্ছিল সময়ের ব্যাপার মাত্র। কিন্তু বিধিবাম, ক্যারিয়ারের গোধূলি বেলায় যেন রানের ওর শুকিয়ে কাঠ, বিশেষ করে লাল বলের ক্রিকেটে। 2016-17 সিজনে যেখানে কোহলির গড় রান ছিল 50+, সেখানে সেটা এখন নেমে এসেছে 30-এর কাছাকাছি। চলতি বছর টেস্টে তো কিং কোহলি আরো বেহাল। কদিন আগেই 36তম জন্মদিন পালন করা এই ব্যাটারের টেস্টে গড় রান নেমেছে 20-এর কাছাকাছি, যেটা 2011 সালে তার অভিষেকের পর সর্বনিম্ন। তবে সব পরিসংখ্যানের বেরসিক হিসেব নিকেশ আপাতত খারিজ করে দিতে চাইছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং। বলছেন ক্রিকেট গ্রেটদের খারাপ সময় নিয়ে সন্দেহ করার সুযোগ নেই, আর বিরাট কোহলি তেমনই একজন গ্রেট ক্রিকেটার। এ মাসের 22 তারিখ থেকে বর্ডার গাভাস্কার ট্রফি হেডারে 5 ম্যাচের সিরিজ খেলতে অজিদের মাঠে নামছে ভারত। পন্টিং তার দেশকে সতর্ক করে দিয়ে বলছেন কোহলি অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে পছন্দ করেন। আগের পরিসংখ্যানও তাই বলে। আর সে যদি তার ক্যারিয়ারে ঘুরে দাঁড়াতে শুরু করে তবে তার শুরু হতে পারে অজিদের বিপক্ষে এই পয়লা ম্যাচ থেকেই। অস্ট্রেলিয়ার বিপক্ষে সম্ভাব্য ভাইটাল রোল প্লেয়ারদের একজন কোহলি। যদিও সময়টা ভালো যাচ্ছে না পুরো দলের কারোই। কদিন আগেই নিউজিল্যান্ডের বিপক্ষে 3-0 ব্যবধানে হোয়াইট ওয়াশ হয়েছে তারা। ঘরের মাঠে ভারতের সাথে এর আগে হয়নি এমনটা। কোহলি সেখানে 6 ইনিংস ব্যাট করেছেন মাত্র 93, একটা 50 করেও গড় রান 16 পার হয়নি। রিকি পন্টিং এর চোখে ভারতের এই হতশ্রী পারফরমেন্সের পেছনে স্পিন বল খেলায় দুর্বলতা অনেকটা দায়ী। রিসেন্টলি তাদের পেস ইউনিটের শক্তি বাড়ায় স্লো বোলারদের তেমন ফেস করতে হচ্ছে না। তার সাথে আইপিএল খেলে অভ্যস্ত ব্যাটাররা একটু বেশি অ্যাগ্রেসিভ মুডে থাকায় কপাল পুড়ছে টেস্টে। আর কোহলির সাথে যেন টেস্ট ক্রিকেটটা যাচ্ছেই না। গেল 5 বছরে মাত্র 2টি সেঞ্চুরি। পন্টিং বলছেন সেটা কোহলির ক্ষেত্রে অবশ্য একটা কনসার্ন। তবে ইন্টারন্যাশনাল ক্রিকেটে টপ অর্ডারে ব্যাট করেন এমন অনেকেই 2টির বেশি শতক গেল 5 বছরে করতে পারেননি। পন্টিং এর প্রেডিকশন মেনে 80 সেঞ্চুরির মালিক কোহলির দিন কি এবার ফিরবে? খালিদ জামিল, 71।
পচা শামুকে পা কাটলেন লিওনেল মেসি। যে হাইপ তুলে তাকে ইন্টার মায়ামিতে আনা হয়েছিল সেটারও প্রতিদান দিতে ব্যর্থ হলেন। প্লে অফের শেষ ম্যাচে আটালান্টা ইউনাইটেডের কাছে 3-2 গোলে হেরে বিদায় নিল মেজর লিগ সকার থেকে। শিরোপা দূর, সেমিফাইনালও খেলা হলো না ইন্টার মায়ামির। হারের দিন 1 গোল করলেও এদিন মাথা নিচু করে মাঠ ছাড়তে হয়েছে LM10কে। বিস্তারিত কোহিনুর কণার রিপোর্টে। লিওর এই মুখটা দেখলেই বুঝতে আর কারো বাকি নেই, বিদায় ঘন্টা বেজে গেছে ইন্টার মায়ামির। টেবিলের 9 নম্বরে থাকা দলটার কাছে অসহায় আত্মসমর্পণ করলো পয়েন্টের চূড়ায় থেকে সাপোর্টার্স শিল্ড জেতা দলটা। মেজর লিগ সকার থেকে মেন ইন পিঙ্কদের গুড বাই। ঘরের মাঠে ম্যাচের শুরুতেই লাগাম ছিল ইন্টার মায়ামির হাতে। 17 মিনিটেই হোস্টদের লিড এনে দেন রোজার্স। 1 গোলের কোনো ভরসা নেই, এই কথা ভাবতে ভাবতে মায়ামির উপর শুরু হয়ে গেল ঝড়। জামালের জোড়া গোলে পিছিয়ে গেল মায়ামি। 17 থেকে 21 মিনিট, ব্যাস চোখের পলকেই দুঃস্বপ্ন এসে হাজির হলো মেসিদের ঘরে। টাইটেল রেসে টিকে থাকতে গেলে প্রত্যাবর্তন ছাড়া আর কোনো পথ খোলা নেই ইন্টার মায়ামির। এমন সময় আবারও দলকে উদ্ধার করলেন LM10। মেসির দুর্দান্ত গোলে মায়ামি ম্যাচে ফেরে। তবে আজ না সময় না ভাগ্য কোনোটাই মেসিদের পক্ষে নেই। 10 মিনিট বাদেই গোল করে আবারও লিড নিয়ে নেয় আটলান্টা। ব্যাস ওই গোলে MLS-এ মেসিদের জবনিকাপাত। হারলেও ম্যাচ জুড়ে যথারীতি দুর্দান্ত ছিলেন LM10। 90 মিনিটে একটি গোল, প্রতিপক্ষের গোল মুখে নিয়েছেন 7খানা শট। লিগে এই নিয়ে 23 গোল 13 অ্যাসিস্ট আর্জেন্টাইন সুপারস্টারের। সব গল্পের শেষটা যেমন সুন্দর হয় না, MLS-এও লিও আর ইন্টার মায়ামির গল্পটাও রয়ে গেল অপূর্ণতায়। কোহিনুর কণা, 71। চলছে খেলাযোগ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথে